আমার নাম মঙ্গল পাওয়ার। আমি ৬২ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পুনে কোথরুড শাখায় ৩৬ বছর চাকরি করেছি। যেদিন আমি আমার পুত্রবধূ সায়ালির ভাঙা মোবাইলটা ঠিক করার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে গত ১৬ মাস ধরে আমি শুধু ধ্বংসই হচ্ছিলাম না, আমার কাছ থেকে আমার বাড়ি, আমার পরিচয়, আমার সারা জীবনের উপার্জন এবং আমার অস্তিত্ব কেড়ে নেওয়ার একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ষড়যন্ত্রটা সেই মানুষটাই করছিল যাকে আমি নিজের মেয়ের মতো মনে করতাম। কিন্তু গল্পটা শুরু করার আগে আমি আপনাদের আমার সম্পর্কে কিছু বলি। আমি পুনের কোথরুডে থাকি, ডেকান কাত্রজ বাইপাসের কাছে, মেন পার্কের সামনের একটা সোসাইটিতে। ৭ বছর আগে আমার স্বামী রমেশজি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকে আমি আমার ছেলে রোহান, পুত্রবধূ সায়ালি আর ৫ বছরের নাতি আরাভের সাথে থাকছিলাম। আমার প্রতি মাসে ৫২,০০০ টাকা পেনশন আসে, তার সাথে প্রভিডেন্ট ফান্ডের সুদও যোগ হয়। আমি সারা জীবন হিসাব নিকাশে আর অনেক অ্যাকাউন্টের মাঝে কাটিয়েছি, তাই প্রতিটি খরচ, প্রতিটি লেনদেন আমি আমার ছোট্ট ডায়েরিতে লিখে রাখি। আমার পড়ার জন্য চশমা লাগে আর মাঝে মাঝে হাঁটুতে ব্যথা হয়, কিন্তু তাছাড়া আমি পুরোপুরি সুস্থ। এবার সেই দিনের কথায় আসি। অগাস্ট মাস ছিল, ১৭ তারিখ, মঙ্গলবার। বাইরে এত গরম ছিল যে হাওয়াটাও গরম লাগছিল। সকাল ৮:২৫। আমি রান্নাঘরে আরভের টিফিন তৈরি করছিলাম, ওর পছন্দের পরোঠা আর দই। ঠিক তখনই সায়ালি নিজের ঘর থেকে দৌড়ে বাইরে এলো। ওর চেহারায় স্পষ্ট আতঙ্ক দেখতে পাচ্ছিলাম। মা, বড় সমস্যা হয়ে গেছে। সে নিজের মোবাইলটা আমার সামনে রেখে বলল, এটা তো অনই হচ্ছে না, চার্জও লাগিয়েছি, রিস্টার্টও করেছি, কিছুই হচ্ছে না। আজ আমার খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে, ব্যবসার সাপ্লায়ারদের সাথে কথা বলতে হবে, পেমেন্ট কনফার্ম করতে হবে। প্লিজ আপনি এটা কোথরুদ মার্কেটের টেকফিক্সওয়ালাদের কাছে একটু নিয়ে যান না তাড়াতাড়ি। আমি ওর চোখের দিকে তাকালাম। হ্যাঁ, ওকে সত্যিই খুব ভীত দেখাচ্ছিল, কিন্তু তার সাথে আরও একটা অন্যরকম ব্যাপার ছিল, একটা অদ্ভুত অস্বস্তি, যা সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি। ঠিক আছে মা, আমি এখনই নিয়ে যাচ্ছি, আমি বললাম। তুমি তোমার মিটিংয়ের জন্য তৈরি হও। একটা কথা মনে রাখবেন, সে মেকআপের জিনিসপত্র তুলতে তুলতে তাড়াতাড়ি করে বলল, ওদের বলবেন শুধু স্ক্রিনটা দেখতে, বাকি আর কিছু যেন না খোলে, প্রাইভেসি ব্যাপার আছে তো, ক্লায়েন্টদের ডেটা ইত্যাদি। সেই সময় আমার কাছে ব্যাপারটা একেবারে স্বাভাবিক মনে হয়েছিল। এখন ভাবি তো বুঝতে পারি ওটাই ছিল প্রথম সংকেত, যা আমি ধরতে পারিনি। আমি আমার পার্সটা নিলাম, মজবুত চামড়ার একটা বড় ব্যাগ, যার অনেকগুলো পকেট ছিল। আমি সাইলির মোবাইলটা ভেতরে রাখলাম। বের হওয়ার সময় সোসাইটির পার্কিংয়ে শ্যাম কাকার সাথে দেখা হলো, যিনি ওখানে দেখাশোনা করেন। কোথায় চললেন মঙ্গলাদাই এত সকালে? এই তো মার্কেটে সায়লির মোবাইলটা ঠিক করতে। তিনি হাসলেন। আরে, আমার ছেলে মনোজ তো ওখানেই টেকফিক্সে কাজ করে, ও ভালো করে দেখে দেবে। এই ছোট্ট কাকতালীয় ঘটনাটাই আমার পুরো জীবন পাল্টে দিয়েছিল। কোথরুদ মার্কেট হেঁটে মাত্র ১০ মিনিটের পথ। আমি আরাম করেই হেঁটে গেলাম। গরমে আমার চামড়ার জুতোটা ভারী লাগছিল। টেকফিক্সের দোকানটা গলির মোড়েই ছিল, নীল সাদা বোর্ডের সাথে। ভেতরে ঢুকতেই এসির ঠান্ডা হাওয়া গায়ে লাগল, আর সাথে সাথেই বেশ আরাম বোধ হল। কাউন্টারে একজন তরুণ বসেছিল, বয়স আনুমানিক ২৬-২৭। ছিপছিপে পরিষ্কার চেহারা, নীল রঙের কোম্পানির টি শার্ট পরা। নমস্কার আন্টি, সে বলল। আমি মনোজ, আপনি ডি ব্লক থেকে এসেছেন তাই না? আমার বাবা শ্যাম বর্মা আপনাদের সোসাইটির পার্কিং দেখেন। হ্যাঁ বাবা, আমি খুশি হয়ে বললাম। তুমি তো ওনারই ছিলে, সাইবার সিকিউরিটি ট্রেনিং নিয়েছ তাই না? তোমার বাবা খুব গর্ব করে বলতেন। সে একটু লাজুক হাসল। হ্যাঁ, এখন এখানেই কাজ করি, আর কখনো কখনো ফ্রডের কেসগুলোতে পুলিশকেও সাহায্য করি। আমি সায়লির মোবাইলটা বের করে রাখলাম। এই দেখো বাবা, এটা অনই হচ্ছে না, মনে হচ্ছে স্ক্রিনের প্রবলেম। আমি দেখছি। সে মোবাইলটা হাতে নিল, চার্জিং পয়েন্ট চেক করল, কয়েকটা বোতাম টিপল। আমাকে ভেতরটা পুরো চেক করতে হবে, একটু সময় লাগবে। কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করছি। আমি দোকানের কোনায় রাখা একটা প্লাস্টিকের চেয়ারে বসলাম। মনোজ মোবাইলটাকে একটা যন্ত্রের সাথে কানেক্ট করল। আমি ওকে দেখছিলাম, স্ক্রিনের উপর ওর আঙুল চালানো, অ্যাপ খোলা, আর হঠাৎ করেই ওর চেহারাটা পাল্টে গেল। ভ্রু কুঁচকে গেল, চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে মোবাইলটা কাছে টেনে নিল, খুব মনোযোগ দিয়ে কিছু একটা পড়ল, তারপর আমার দিকে তাকালো, আবার মোবাইলের দিকে,
আবার আমার দিকে। ওর চেহারার ওই অভিব্যক্তি আজও আমার মনে আছে। আশ্চর্য, ধাক্কা আর গভীর উদ্বেগ। আন্টি, সে চারদিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, সেই সময় দোকানে শুধু আমরা দুজনেই ছিলাম। আপনি আপনি আমার সাথে একটু ভেতরের পেছনের ঘরে আসতে পারবেন, শুধু 1 মিনিটের জন্য? আমার বুকটা ধক করে উঠল। কি হলো বাবা, মোবাইলে কি খুব বড় কোনো সমস্যা আছে? আন্টি প্লিজ, এখানে নয়, ভেতরে চলুন। আর এই কথাটা এখানেই থাকা উচিত। সে উঠে দাঁড়ালো, দোকানের বাইরে একটু পরে আসছি লেখা বোর্ড ঝুলিয়ে দিল এবং আমাকে পেছনের একটা ছোট অফিস রুমে নিয়ে গেল। সেখানে একটা টেবিল, 2টো চেয়ার আর দেওয়ালে কয়েকটা সার্টিফিকেট ঝোলানো ছিল। সে দরজাটা বন্ধ করে দিল। এবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম। মনোজ মোবাইলটা আমার সামনে রাখল, কিন্তু স্ক্রিনটা দেখালো না। প্রথমে সে আমাকে চেয়ারে বসালো। আন্টি, আমি এখন আপনাকে যা বলতে যাচ্ছি তা শুনে আপনি খুব বড় ধাক্কা খাবেন, কিন্তু আমি আপনাকে সত্যিটা বলছি, কারণ যদি আমি না বলি তাহলে আপনার সাথে খুব বড় অন্যায় হয়ে যাবে। আমার হাত কাঁপছিল। বাবা, কি ব্যাপার? সে একটা দীর্ঘশ্বাস নিল। আন্টি, আপনাকে এখনই আপনার সব ডেবিট ক্রেডিট কার্ড ব্লক করতে হবে। ব্যাংকে ফোন করুন, ইউপিআই বন্ধ করুন, আর যতক্ষণ না আপনি এসব নিরাপদ করছেন ততক্ষণ বাড়ি যাবেন না। আমার গলা শুকিয়ে গেল। কি বলছো তুমি এসব? সে মোবাইলের স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে দিল। যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। স্ক্রিনে একটা ফোল্ডার খোলা ছিল, নাম ডকুমেন্ট ব্যাকআপ, কিন্তু তাতে সাধারণ কোনো ব্যাকআপ ছিল না। আমার সামনে আমার 3টে ডেবিট কার্ডের হাই কোয়ালিটি ছবি ভাসছিল। সামনের ও পেছনের দিক সিভিভি নম্বর স্পষ্ট দেখা যাচ্ছে। আমার আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুকের প্রতিটা পাতা, আমার কোথরুড ফ্ল্যাটের সমস্ত কাগজপত্র, এমনকি আমার পুনে কার্ভে রোডের পুরনো সম্পত্তির দলিল আর একটা ভিডিও। আমি এটিএমে দাঁড়িয়ে আছি, পিন টাইপ করছি। ক্যামেরার অ্যাঙ্গেল এমন যেন কেউ ইচ্ছে করে রেকর্ড করেছে। ব্যাকগ্রাউন্ডে সাইলির গলা, মা আস্তে আস্তে বোতাম টিপুন, স্পষ্ট করে টিপুন, হ্যাঁ ঠিক এভাবেই। আমার মাথা ঘুরতে লাগল। মনোজ আরও কিছু ছবি ও ভিডিও স্ক্রোল করল। কয়েকটা ফাঁকা কাগজে আমার সই প্র্যাকটিস করার কপি, যেন কেউ আমার সই নকল করা শিখছিল। আন্টি, মনোজ ফিসফিস করে বলল, এসব কি? আপনি কি কিছু জানেন? আমি কোনো কথাই বলতে পারলাম না। আমার গলার আওয়াজ আটকে গেল। সে আরও কয়েকটা অ্যাপ খুলল। এই দেখুন, এই মোবাইলে অস্বাভাবিক কিছু অ্যাপ আছে। স্ক্রিন মিরর প্রো, মানে অন্য মোবাইলের স্ক্রিন দেখা যায়, কল রেকর্ডার প্লাস, আর এই ওটিপি ফরওয়ার্ড অ্যাপ। আন্টিজি, আপনার মোবাইলে কি কেউ কখনো নতুন কোনো অ্যাপ ইনস্টল করেছিল? সিকিউরিটি আপডেট বা ব্যাংকিং সিকিউরিটি অ্যাপ নামে? আমার মাথায় যেন বাজ পড়ল। 6 মাস আগে সাইলি বলেছিল, মা আজকাল খুব ফ্রড হচ্ছে, আমি আপনার মোবাইলে একটা সিকিউরিটি অ্যাপ ইনস্টল করে দিচ্ছি, সব ওটিপি সেফ থাকবে। আর আমি বিশ্বাস করে ওর হাতে আমার ফোনটা দিয়েছিলাম। আমার গলা দিয়ে ফিসফিস আওয়াজ বেরোল, সাইলি! মনোজ বুঝতে পেরে মাথা নাড়ল। আন্টি, এরকম কেস আমি আগেও দেখেছি। পরিবারের সদস্যদের দ্বারা সাইবার ফ্রড? এই মোবাইলের প্রমাণ বলছে যে কেউ আপনার আর্থিক পরিচয় চুরি করার চেষ্টা করছে, বা হয়তো এর মধ্যেই চুরি করে ফেলেছে। আমি থরথর করে কাঁপছিলাম। আমার পুত্র দাদু? আন্টি, মোবাইলটা কার আমি জানি না, কিন্তু মোবাইলের মালিক এসব ইচ্ছে করে জোগাড় করেছে। সে হোয়াটসঅ্যাপ খুলল। অ্যাডভোকেট মালহোত্রার সাথে একটা চ্যাট ছিল। আমি মেসেজগুলো পড়লাম এবং আমার রক্ত জল হয়ে গেল। পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে বানাবো? যদি সে মানসিকভাবে অক্ষম হয়? ডিমেনশিয়ার মেডিকেল রিপোর্ট লাগবে কি? প্রপার্টি ট্রান্সফার হতে কত সময় লাগবে? কোনো শর্টকাট আছে কি? আমার চোখে জল চলে এলো। আমার হাত এত কাঁপছিল যে মোবাইলটা ধরতেও পারছিলাম না। মনোজ টিস্যু বক্সটা এগিয়ে দিল। আন্টি, আপনি শক্ত মানুষ, এখন কাঁদার সময় নয়, কাজ করার। প্রথমে আমি এই সব ছবি ভিডিও আমার মোবাইলে পাঠিয়ে নিই আর একটা পেন ড্রাইভে কপি করে নিই। এগুলো আপনার কাছে প্রমাণ হিসেবে থাকা দরকার। দ্বিতীয়ত, এখনই ব্যাংকে ফোন করুন আর চেক করুন যে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো আনঅথরাইজড ট্রানজ্যাকশন হয়েছে কিনা। সে নিজের ফোন বের করল এবং দ্রুত কাজ শুরু করে দিল। আমি ওখানেই চেয়ারে বসে অবশ হয়ে রইলাম। 10 মিনিটের মধ্যে মনোজ সব ডকুমেন্টের ব্যাকআপ তৈরি করে ফেলল। সে আমাকে একটা ছোট পেন ড্রাইভ দিল। এটা নিরাপদে রাখবেন, কাউকে কিছু বলবেন না, আর এখনই ব্যাংকে ফোন করুন। আমার কাঁপা কাতে আমি আমার ফোনটা বের করলাম। এসবিআই কাস্টমার কেয়ারের নম্বরে ডায়াল করলাম। লাইনে অপেক্ষা করার সময় মনোজ আমাকে 1 গ্লাস জল দিল। গুড মর্নিং, এসবিআই কাস্টমার কেয়ার, আমি রিয়া বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার গলা কাঁপছিল। আমার নাম মঙ্গল পাওয়ার, অ্যাকাউন্ট নম্বর আর ফোন নম্বর বললাম। আমি আমার অ্যাকাউন্টের সাম্প্রতিক লেনদেনগুলো চেক করতে চাই। হ্যাঁ,
কিন্তু অনুগ্রহ করে আপনার জন্ম তারিখ আর রেজিস্টার্ড মোবাইল নম্বরটা ভেরিফাই করুন। আমি ভেরিফাই করলাম। ধন্যবাদ। আপনি কোন সময়কালের লেনদেন দেখতে চান? গত 2 বছরের। এটা বেশ দীর্ঘ সময়। আমি আপনাকে শেষ কয়েকটি বড় লেনদেনের কথা বলতে পারি। বিস্তারিত বিবরণ ইমেল করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বলুন। আপনার শেষ লেনদেন গতকাল 16 অগাস্ট 48,500 টাকা তোলা হয়েছে। তার আগে 14 অগাস্ট 49,000 টাকা, 11 আগস্ট 48,500 টাকা। আমার কানে যেন ঘণ্টা বাজতে শুরু করল। দাঁড়ান, এই লেনদেনগুলো কবে থেকে হচ্ছে? কিবোর্ড টাইপ করার শব্দ এলো। আমি প্যাটার্নটা দেখছি। গত 16 মাসে প্রতি 2-3 দিন অন্তর 48,000 থেকে 49,000 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। মোট 437টি লেনদেন, সর্বমোট 21,47,000 টাকা। আমি চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম। মনোজ আমাকে ধরল। 21,47,000? আমার সমস্ত জমানো পুঁজি, আমার স্বামীর জমানো টাকা, আমি যত্নের সাথে যে টাকাগুলো বিনিয়োগ করেছিলাম, সব শেষ। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? ফোনে আওয়াজ এলো। হ্যাঁ। এই লেনদেনগুলো কে করেছে? কিভাবে করেছে? সব অনলাইন, ইউপিআই আর ডেবিট কার্ডের মাধ্যমে। আপনার রেজিস্টার্ড মোবাইল থেকে ওটিপি ভেরিফাই করে করা হয়েছে। কিন্তু আমি তো একটাও ওটিপি পাইনি। আমি তো একটাও লেনদেনও করিনি। এটা গুরুতর বিষয়। আপনাকে অবিলম্বে ফ্রডের অভিযোগ দায়ের করতে হবে এবং সব কার্ড এখনই ব্লক করতে হবে। পরবর্তী 20 মিনিটে আমি আমার 3টে ডেবিট কার্ড, ইউপিআই, ক্রেডিট কার্ড ব্লক করে দিলাম। প্রতিটা মিনিট আমার ভেতরে একটা নতুন সত্য গেঁথে যাচ্ছিল। আমার নিজের পুত্রবধূ, যাকে আমি মেয়ের মতো মনে করেছিলাম, যার বুটিক ব্যবসার জন্য আমি আমার জমানো টাকা থেকে ধার দিয়েছিলাম, যার ছেলেকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, সে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, খুব ধৈর্য ধরে 16 মাস ধরে আমাকে ধ্বংস করে দিচ্ছিল। মনোজ আমাকে টেকফিক্সের বাইরে নিয়ে এলো। আন্টি, এখন আপনি বাড়িতে একদম যাবেন না। প্রথমে কোনো ভালো আইনজীবীর সাথে দেখা করুন আর পুলিশকেও জানান। প্রমাণ আমাদের কাছে আছে, কিন্তু একটা কৌশল দরকার। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আগস্ট মাসের কড়া রোদে, কিন্তু আমার খুব শীত করছিল। মানুষজন সাধারণ জীবনের মতো চারপাশে ঘোরাফেরা করছিল, আর আমার পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়েছিল। তখনই আমার একটা নাম মনে পড়ল, অ্যাডভোকেট সঞ্জয় যোশী। তিনি আমার কোথরুড শাখায় আসতেন, একজন অবসরপ্রাপ্ত বিচারক। তিনি সবসময় বলতেন, মঙ্গলজি, কখনো কোনো অসুবিধে হলে অবশ্যই জানাবেন। অসুবিধে এসেছিল, জীবনের সবচেয়ে বড় অসুবিধে। আমি কাছের একটা কফি ডে ক্যাফেতে গেলাম। এসির হাওয়ায় বসে ফোন বের করলাম। আমার কন্ট্যাক্ট লিস্টে সঞ্জয়জির নম্বর ছিল। তৃতীয় রিংয়ে তিনি ফোন ধরলেন। নমস্কার মঙ্গলজি, অনেকদিন পর ফোন করলেন। আমার গলা ভেঙে গেল। সঞ্জয়জি, আমার আপনার সাহায্য দরকার। আমি খুব বড় বিপদে পড়েছি। তার গলার স্বর মুহূর্তে গম্ভীর হয়ে গেল। কি হয়েছে? আপনি কোথায় আছেন? সুরক্ষিত আছেন তো? আমি কোথরুদ মার্কেটের কাছে কফি ডেতে আছি। সঞ্জয়জি, আমার পুত্রবধূ আমার 21 লক্ষ টাকা চুরি করেছে, আমার পরিচয় চুরি করেছে, আর সে আমাকে মানসিকভাবে অক্ষম প্রমাণ করে আমার সম্পত্তি দখল করার প্ল্যান করছিল। শান্ত হন, আমি এক্ষুনি আসছি। 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব। কিচ্ছু করবেন না, কোথাও যাবেন না, কাউকে কিচ্ছু বলবেন না, শুধু ওখানেই বসে থাকুন। আমি একটা কফি অর্ডার করলাম। আমার হাত তখনও কাঁপছিল। পেনড্রাইভটা আমি পার্সের সবচেয়ে ভেতরের পকেটে লুকিয়ে রাখলাম। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। কলার আইডি সাইলি। আমার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুতের শক বয়ে গেল। ধরব কি ধরব না? আমি ফোনটা ধরলাম, গলার স্বর স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলাম। হ্যাঁ মা। মা, আপনি কোথায়? মোবাইল ঠিক হয়েছে কি? আমার এক্ষুনি চাই। ক্লায়েন্টরা ল্যান্ডলাইনে ফোন করছে। আমার মস্তিষ্ক দ্রুত চিন্তা করল, সত্যিটা বললে ও প্রমাণ নষ্ট করে দেবে। হ্যাঁ মা, টেকনিশিয়ান দেখছে। বেশ জটিল কোনো সমস্যা হয়েছে। বিকেল পর্যন্ত সময় লাগবে। তুমি ল্যান্ডলাইন থেকেই কাজ চালাও। আরে কিন্তু আমার এক্ষুনি চাই, তাড়াতাড়ি নিয়ে আসুন। না না মা, আমি চেষ্টা করছি, তুমি টেনশন করো না। বাই। আমি ফোন কেটে দিলাম। আমার হাত ঘেমে যাচ্ছিল। কিভাবে? আমি এত বছর ধরে কিভাবে বুঝতে পারলাম না? ওকে সবসময় কত ভালো, কত যত্নশীল মনে হতো। মা, আপনি বিশ্রাম নিন, আমি রান্না করছি। মা, আপনার ফোনটা দিন, আমি সিকিউরিটি আপডেট করে দিচ্ছি। মা, ব্যাংকে যাবেন? আমি সাথে যাচ্ছি। ভিড়ের মধ্যে কে সাহায্য করবে?
প্রতিবার সে আমাকে আরও গভীরে ফাঁদের দিকে ঠেলে দিচ্ছিল। আধ ঘন্টা পর সঞ্জয়জি এলেন। ওনার সাথে একজন তরুণ ল্যাপটপের ব্যাগ নিয়ে এলো। মঙ্গলজি, ইনি আমার সহকর্মী বন্ধু ডক্টর রাহুল শিন্ডে স্যার। ইনি সাইবার ফরেন্সিক এক্সপার্ট, পুনে পুলিশের সাথে কাজ করেন। আমরা তিনজন কোনার একটা টেবিলে বসলাম। আমি পুরো ঘটনা খুলে বললাম, পেনড্রাইভটা দিলাম, মনোজের নম্বর দিলাম, ব্যাংক ডিটেলসের সারসংক্ষেপ জানালাম। রাহুলজি ল্যাপটপ খুললেন, পেনড্রাইভ কানেক্ট করলেন এবং প্রমাণগুলো দেখতে শুরু করলেন। প্রতিটি ছবি, প্রতিটি ভিডিও, প্রতিটি হোয়াটসঅ্যাপ মেসেজ। সঞ্জয়জির মুখ গম্ভীর হয়ে গেল। মঙ্গলজি, এটা অত্যন্ত গুরুতর অপরাধ। এটা সাধারণ চুরি নয়, এটা আইডেন্টিটি থেফট, আর্থিক জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রবীণ নাগরিকের ওপর নির্যাতন। সঞ্জয়জি, আমি কি করব? তিনি আমার হাত ধরলেন। সেদিন প্রথমবার আমার মনে হল যে আমি একা নই। আপনি কিছুই করবেন না। এখন আমরা কৌশল তৈরি করব, প্রমাণ জোগাড় করব, একটা মজবুত কেস বানাবো, আর তারপর ওকে আইনের সামনে দাঁড় করাবো। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, আর সবচেয়ে বড় কথা, বাড়িতে সব কিছু স্বাভাবিক দেখাতে হবে। বাড়ি যান, এমন ভাব করুন যেন কিছুই হয়নি। ওর যেন সন্দেহ না হয় যে আপনি সব জেনে গেছেন। মোবাইলের ব্যাপারে বলবেন যে দোকানে পার্টস অর্ডার করতে হয়েছে, 2-3 দিন সময় লাগবে, এতে আমরা সময় পেয়ে যাব। সন্ধেবেলা বাড়ি পৌঁছতেই দেখলাম সায়লী দরজায় দাঁড়িয়ে আছে। মা, মোবাইল কোথায়? আমি আগে থেকে ঠিক করে রাখা কথাগুলো বললাম। মা, স্ক্রিন তো ঠিক আছে, কিন্তু ভেতরের কিছু পার্টস নষ্ট হয়ে গেছে, ওগুলো অর্ডার করতে হবে, 2-3 দিন সময় লাগবে। ওর চেহারায় হতাশা, আতঙ্ক আর হিসেব নিকাশ এবার আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আগে আমি ভুল করতাম। 3 দিন, কিন্তু আমার তো এখনই চাই। মা, কি করব? পার্টস আসতে তো সময় লাগবে। তুমি সাময়িকভাবে আমার ফোনটা ব্যবহার করো না। সে খুব দ্রুত বলল, মানে, না মা, আপনার ফোন তো পুরনো, আমার অ্যাপগুলো চলবে না। আমি আমার ল্যাপটপই ব্যবহার করব। সে ভেতরে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। আমার হাত তখনও কাঁপছিল, কিন্তু আমি শক্ত থাকলাম। রোহান অফিস থেকে এলো, আমার 30 বছরের ছেলে, ইনফোসিসের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভালো মাইনে পায়, মানুষও ভালো, কিন্তু ভালোবাসায় পুরোপুরি অন্ধ। মা, সব ঠিক আছে তো? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি মেকি হাসি হাসলাম। হ্যাঁ বাবা, শুধু রোদে একটু মাথা ঘুরে গিয়েছিল, এখন ঠিক আছি। সেই রাতে আমার ঘুম এলো না। ওই ছবি, ওই ভিডিও, ওই হোয়াটসঅ্যাপ মেসেজগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছিল। এই বুড়ি এখনও আমার প্রতি সমর্পিত। সে ভেবেছিল আমি 62 বছরের বুড়ি, কিন্তু বোকা ছিলাম না। পরদিন সকালে সঞ্জয়জির ফোন এলো। মঙ্গলজি, আমি কিছু লোকের সাথে যোগাযোগ করছি। আপনার বান্ধবী আছেন না, সুমতি? ওনার ছেলে ব্যাংকিং সেক্টরে আছে। হ্যাঁ, সুমতি পটওয়ার্ধন। ওর ছেলে রঞ্জিত আইসিআইসিআই ব্যাংকের ফ্রড ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ঠিক আছে, ওনার সাথে আনঅফিসিয়ালি দেখা করুন। আপনাকে ওই লেনদেনগুলোর বিস্তারিত ফরেন্সিক রিপোর্ট জোগাড় করতে হবে। সেদিনই আমি সুমতির কাছে গেলাম। আমাদের সোসাইটিতেই 2 তলা নিচে থাকে, একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। চা পানের পর আমি খুব সাবধানে কথা শুরু করলাম। সুমতি, আমার তোর সাহায্য দরকার। রঞ্জিত ফ্রড কেস হ্যান্ডেল করে না? হ্যাঁ, কেন, কি হলো? আমি সব কথা বললাম। সে স্তব্ধ হয়ে গেল। মঙ্গল, তুই পুলিশকে জানিয়েছিস? আইনজীবীদের সাথে মিলে কেস বানাচ্ছি, কিন্তু টেকনিক্যাল প্রমাণ দরকার। রঞ্জিত কি আনঅফিসিয়ালি একটু সাহায্য করতে পারবে? সুমতি তৎক্ষণাৎ ফোন তুলে নিল। রঞ্জিত, আজ সন্ধ্যায় বাড়ি আয়, মঙ্গল আন্টির সাথে দেখা করতে হবে, খুব জরুরি কাজ আছে। সেই সন্ধ্যায় রঞ্জিত তাড়াতাড়ি বাড়ি চলে এলো। 30 বছরের বুদ্ধিমান ছেলে। আমি ওকে আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আর লেনদেনের তালিকা দিলাম। আন্টি, এই প্যাটার্ন দেখে আমি 100% নিশ্চিত যে এটা প্রফেশনাল ফ্রড। প্রতিটি লেনদেন 50,000 টাকার কম, কারণ 50,000 টাকার বেশি লেনদেন হলে ব্যাংকগুলোকে বিশেষ রিপোর্ট করতে হয়। আর এই ওটিপি ফরওয়ার্ডিং, এটা একটা অ্যাডভান্স ম্যালওয়্যার। আমি অফিসিয়ালি নয়, কিন্তু আমার কন্ট্যাক্টস দিয়ে ডিটেল রিপোর্ট বের করে দেব। 2-3 দিন সময় দিন। পরবর্তী 3 দিন আমি বাড়িতে রোবটের মতো রইলাম। ব্রেকফাস্ট বানানো, আরবকে স্কুলে পাঠানো, সায়লীর সাথে কথা বলা, যেন কিছুই হয়নি। কিন্তু আমি খেয়াল রাখছিলাম। সায়লী ল্যাপটপে বেশি সময় কাটাতে শুরু করেছিল। মোবাইল না থাকায় বেশ অস্থির ছিল। 2 বার জিজ্ঞেস করল, মা, মোবাইলের কি হলো? আমি বললাম যে পার্টস আসেনি, আর তা শুনে সে হতাশ হলো। আমি এটাও দেখলাম যে কিছু চিঠিপত্র এলো, এইচডিএফসি ব্যাংকের ফিক্সড ডিপোজিট ম্যাচিউরিটি লেটার। সে সেগুলো তাড়াতাড়ি লুকিয়ে ফেলল, কিন্তু আমি দেখেছিলাম যে আমার নামে এইচডিএফসিতে কোনো এফডি নেই। তাহলে ওগুলো কার? চতুর্থ দিন রঞ্জিত একটা সিল করা খাম চুপি চুপি আমাকে দিল। আন্টি, ভেতরে দেখুন, প্রতিটি লেনদেন কোথায় গেছে, কোন অ্যাপ দিয়ে অথরাইজ করা হয়েছে, এতে সব ডিটেলস আছে। সেই রাতে আমি রিপোর্টটা পড়লাম। তাতে মোট 437টি লেনদেন ছিল। সবগুলো একটা জাল অ্যাপের মাধ্যমে করা,
যা দেখতে একদম SBI এর আসল অ্যাপের মতো ছিল। টাকাগুলো একটা অ্যাকাউন্টে গিয়েছিল। সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম ছিল সায়লী পাটিল, ওর বিয়ের আগের পদবি। HDFC ব্যাংক, কোথরুদ শাখা। বর্তমান ব্যালেন্স 14,83,000 টাকা। প্রমাণ একদম অকাট্য ছিল। পরের সপ্তাহে সঞ্জয়জি একটা মিটিংয়ের আয়োজন করলেন। আমি, সঞ্জয়জি, রাহুলজি এবং প্রপার্টি অ্যাডভাইজার বিজয় দেশমুখ। বিজয়জি, সায়লী আপনার কাছে কবে এসেছিল? সঞ্জয়জি প্রশ্ন করলেন। বিজয়জি মাথা নিচু করলেন। মঙ্গলজি, আমার খুব অপরাধ বোধ হচ্ছে। আমি তখন রিপোর্ট করিনি, কিন্তু আমার কিছু একটা গোলমাল মনে হয়েছিল। কি হয়েছিল? 3 মাস আগে সায়লী আমার অফিসে এসেছিল। বলল ওর শাশুড়ি মানে আপনি ডিমেনশিয়ায় ভুগছেন, স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে এবং ওনাকে কিছু সম্পত্তি ট্রান্সফার করতে হবে। সে ডক্টর সুনীল কুলকার্নির কিছু মেডিকেল রিপোর্ট দেখিয়ে বলল যে আপনি সিদ্ধান্ত নিতে অক্ষম। আমি বললাম এর জন্য সঠিক আইনি প্রক্রিয়া আছে, আইনি কাগজপত্র লাগবে। সে তখন জিজ্ঞেস করল ব্যাকডেটেড কাগজপত্র বানানো যাবে কিনা। তখনই আমার সন্দেহ হয়। আমি প্রত্যাখ্যান করি। সে রেগে চলে যায়। আর ওই মেডিকেল রিপোর্টগুলো? রাহুলজি বললেন, আমি ভেরিফাই করেছি। ডক্টর কুলকার্নি সত্যিকারের ডাক্তার, কিন্তু তিনি আপনাকে কখনো পরীক্ষাই করেননি। সইটা জাল। জাল মেডিকেল রিপোর্ট, জাল সই, প্রপার্টি জালিয়াতির চেষ্টা, তালিকা বেড়েই চলেছিল। মঙ্গলজি, সঞ্জয়জি বললেন, এখন আমাদের বাড়িতে আরও কিছু প্রমাণ দরকার। আপনি কি সন্দেহজনক কিছু দেখেছেন? হ্যাঁ, ওর ঘরে কিছু কাগজপত্র আর ল্যাপটপ আছে। কিন্তু আমি কিভাবে গুপ্তচর বৃত্তি করব? আমি চাই না। সঞ্জয়জি হাসলেন। কিন্তু স্বাভাবিকভাবে যদি কিছু চোখে পড়ে ছবি তুলে নেবেন। গল্পে আরও টুইস্ট আসতে চলেছে। পরের সপ্তাহে এক দুপুরে সায়লী ওর বান্ধবীদের সাথে কিটি পার্টিতে গেল। রোহান অফিসে, আরব স্কুলে। আমি বাড়িতে একা। আমার বুক ঢিপ ঢিপ করছিল। আমি সায়লীর ঘরে গেলাম। খুব খারাপ লাগছিল। আমি কখনো কারোর প্রাইভেসি নষ্ট করিনি, কিন্তু পরিস্থিতি আলাদা ছিল। আমি ওর পড়ার টেবিলে ড্রয়ারটা খুললাম। তাতে কয়েকটা ফাইল ছিল আর কিছু ব্যাংক স্টেটমেন্ট। কিন্তু ওগুলো আমার ব্যাংকের ছিল না, ওর ব্যাংকের। HDFC ব্যাংক। অ্যাকাউন্ট হোল্ডার সায়লী পাটিল। ব্যালেন্স 14,83,000 টাকা। আমার হাত কাঁপছিল। আমি ফোন দিয়ে প্রতিটি পাতার ছবি তুলে নিলাম। আরেকটা ফাইল, সম্পত্তির দলিল, কোথ রোডের ফ্ল্যাটের। তাতে আমার নামে রোহন পাওয়ারকে সম্পূর্ণ অধিকার দিয়ে একটা পাওয়ার অফ অ্যাটর্নি ড্রাফট, আর নিচে আমার সই। কিন্তু সেই সই আমি কখনো করিনি। ওটা আমার জাল সই ছিল। হঠাৎ দরজার বেল বেজে উঠল। সাইলি তাড়াতাড়ি ফিরে এসেছে। আমি তড়িঘড়ি করে ফাইলগুলো জায়গা মতো রাখলাম, ড্রয়ার বন্ধ করলাম আর বাথরুম যাওয়ার বাহানা করে নিচে নেমে এলাম। মা, আপনি উপরে কি করছিলেন? আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। এই তো মা, জানালা বন্ধ করছিলাম। খুব জোর হাওয়া দিচ্ছিল। ওর চোখে সন্দেহ ছিল, কিন্তু সে কিছু বলল না। সেই রাতে আমি সব ছবি সঞ্জয়জিকে পাঠিয়ে দিলাম। ওনার মেসেজ এলো, পারফেক্ট, এখন প্রমাণ সম্পূর্ণ, এবার ফেস টু ফেস প্ল্যান করব। কিন্তু ওই মুখোমুখি হওয়ার আগে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছিল। পরদিন সকালে ব্রেকফাস্টে সাইলি আমাকে চা দিল। মা, আপনার স্পেশাল চা, আমি একটু বেশি এলাচ দিয়েছি। আমি খেলাম। স্বাদটা একটু অন্যরকম লাগলো, কিন্তু আমি কিছু বললাম না। 1 ঘন্টা পর আমার মাথা ঘুরতে শুরু করল, ঘুম পাচ্ছিল। আমি সোফায় বসলাম আর চোখ বন্ধ হয়ে আসতে লাগল। তখনই দরজার বেল বাজল। সাইলি দরজা খুলল। নমস্কার মঙ্গলাতাই, আমি ডক্টর স্নেহা যোশী। সাইলি ডেকেছে, বলল আপনার নাকি একটু অস্বস্তি হচ্ছে। আমার আধ বজা চোখে আমি দেখলাম তিনি একজন মহিলা ডাক্তার। মা, ডক্টর স্নেহা আমার বান্ধবী। আমি ভাবলাম বিনা পয়সায় চেকআপটা করিয়ে নি। ডাক্তার কিছু সাধারণ প্রশ্ন করলেন। মঙ্গলাতাই, আজ কি বার? আমি জড়ানো গলায় বললাম, বুধ না, আজ তো বৃহস্পতিবার। কোনো ব্যাপার না। আর আজ সকালে ব্রেকফাস্টে কি খেয়েছেন? আমার মনে পড়ছিল না। সাইলি বলল, দেখুন ডাক্তার, এমন রোজই হয়। স্মৃতি হারিয়ে ফেলছেন, কখনো গ্যাস জ্বালিয়ে রাখেন, কখনো আরবের স্কুলের নাম ভুলে যান। ডাক্তার নোট নিচ্ছিলেন। মঙ্গলতাই, এই লক্ষণগুলো উদ্বেগজনক। আপনি কি কি ওষুধ খান? শুধু ডায়াবেটিসের, সকালে। কিন্তু সত্যি বলতে আমার ডায়াবেটিস ছিলই না। আর সেদিন সকালে আমি কোনো ওষুধও খাইনি। আমি বুঝতে পারলাম এটা কোনো চেকআপ নয়, এটা একটা ফাঁদ। আমি নিজেকে সামলে নিলাম। ডাক্তার, আসলে আমি পুরোপুরি সুস্থ, শুধু একটু ক্লান্ত ছিলাম। আসার জন্য অনেক ধন্যবাদ। ডাক্তারকে একটু বিভ্রান্ত দেখালো। তিনি চলে গেলেন। দরজা বন্ধ হতেই
আমি আমার চায়ের কাপটা তুলে নিলাম। তাতে এখনও একটু চা অবশিষ্ট ছিল। আমি চুপি চুপি একটা ছোট শিশিতে সেটা ঢেলে নিলাম এবং আলমারিতে লুকিয়ে রাখলাম। কয়েকদিন পর আমি সেই চা সরকারি ল্যাবে নিয়ে গেলাম। রিপোর্ট এলো ঘুমের ওষুধ, যা আমাকে কখনো প্রেসক্রাইব করা হয়নি। সাইলি আমার চায়ে ঘুমের ওষুধ মেশাচ্ছিল, যাতে আমি অলস ও বিভ্রান্ত থাকি আর সবাই ভাবে যে আমার ডিমেনশিয়া আছে। এটা শুধু আর্থিক জালিয়াতি ছিল না, এটা ছিল সুপরিকল্পিত মানসিক নির্যাতন। আমি ওই রিপোর্টটাও সঞ্জয়জিকে দিলাম। মঙ্গলতাই, এখন তো বিষ প্রয়োগের চেষ্টাও হলো, অত্যন্ত গুরুতর। এখন আর অপেক্ষা করা যাবে না, ফেস টু ফেস এখনই করতে হবে। এবার দেখুন কি হয়। সঞ্জয়জি একটা পারিবারিক মীমাংসা বৈঠকের আয়োজন করলেন, আনুষ্ঠানিকভাবে মঙ্গলতাইয়ের দেখভালের বিষয়ে আলোচনার জন্য। জায়গা সঞ্জয়জির জনাকপুরী কোথরুডের অফিস। তারিখ শুক্রবার সন্ধে 5টা। উপস্থিত থাকবেন আমি, রোহান, সায়েলি, সায়েলির বাবা মা দিলীপ ও রজনী পাটিল, আওরঙ্গাবাদ থেকে মনোজ, টেকফিক্স, রঞ্জিত, আইসিআইসিআই ফ্রড, বিজয় দেশমুখ, প্রপার্টি অ্যাডভাইজার, ইন্সপেক্টর নেহা পাওয়ার, পুনে সাইবার সেল এবং ড রাহুল শিন্ডে, ফোরেন্সিক। মিটিংটা ভিডিও রেকর্ড করা হবে। সায়েলিকে বলা হয়েছিল যে এটা আমার দেখভালের বিষয়ে একটা সাধারণ আলোচনা। ওর বাবা মাকেও একই কথা বলা হয়েছিল। সেদিন সকালে আমি ভালোভাবে তৈরি হলাম। সাধারণ সুতির শাড়ি, ন্যূনতম গয়না। হাত কাঁপছিল, কিন্তু মন স্পষ্ট ছিল। রোহানকে আমি আগেই সব দেখিয়েছিলাম, পেনড্রাইভ, ব্যাংক ডিটেলস, জাল পাওয়ার অব অ্যাটর্নি, ওষুধের রিপোর্ট। যখন সে দেখল যে ওর বউ আমার কার্ডের ছবি তুলছে, হোয়াটসঅ্যাপে আমাকে এই বুড়ি লিখছে, জাল মেডিকেল রিপোর্ট বানাচ্ছে, ওর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মা, আমি এতটা অন্ধ কিভাবে ছিলাম? বাবা, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, আর কিছু মানুষ খুব ভালো মুখোশ পড়ে থাকে। কিন্তু আরবের কি হবে? আগে ন্যায় বিচার, তারপর চিকিৎসা। সন্ধ্যায় আমরা সঞ্জয়জির অফিসে পৌঁছলাম। বড় কনফারেন্স রুম, লম্বা টেবিলের ওপর সব প্রমাণ ছড়ানো, প্রিন্ট আউট, ব্যাংক স্টেটমেন্ট, ফ্রড হাইলাইটেড, সাইলির ফোনের ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট, জাল মেডিকেল রিপোর্ট, ওষুধের রিপোর্ট, আর মাঝখানে সেই ছোট্ট পেনড্রাইভ। সাইলি ওর বাবা মায়ের সাথে আকর্ষণীয় ড্রেস পরে, পারফেক্ট মেকআপ করে, আত্মবিশ্বাসের সাথে হাসতে হাসতে ঢুকল। নমস্কার সঞ্জয়জি। নমস্কার মা। নমস্কার রোহান। একদম স্বাভাবিক। দিলীপ কাকা, অবসরপ্রাপ্ত সেনা কর্নেল, এবং রজনী কাকু একটু ঘাবড়ানো দেখাচ্ছিলেন। অনুগ্রহ করে বসুন, সঞ্জয়জি বললেন। সবাই বসার পর সাইলির চোখ গেল টেবিলের ওপর, আর ওর চেহারা পাল্টে গেল। সে কাগজপত্র, ছবি, নিজের ফোনের স্ক্রিনশট দেখল। এসব কি? ওর গলায় প্রথমবারের মতো ভয় ছিল। শ্রীমতী সাইলি পাওয়ার, সঞ্জয়জি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, এই মিটিং ডাকা হয়েছে আপনার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের কারণে। আর্থিক জালিয়াতি, পরিচয় চুরি, জালিয়াতি, বিষ প্রয়োগের চেষ্টা এবং সম্পত্তি দখলের ষড়যন্ত্র। এই মিটিং আপনাকে একটা সুযোগ দেওয়ার জন্যে, আপনার বক্তব্য পেশ করার, সত্যিটা স্বীকার করার এবং পরিণতি বোঝার। আমি কিছুই বুঝতে পারছি না, এইসব কি ইয়ার্কি হচ্ছে? সাইলি হাসার চেষ্টা করল, কিন্তু হাসিটা ফিকে হয়ে গেল। ইন্সপেক্টর নেহা পাওয়ার নিজের ব্যাজ দেখালেন। এটা কোনো ইয়ার্কি নয়, আমি পুনে পুলিশ সাইবার সেল থেকে এসেছি। এটা একটা প্রাথমিক তদন্ত। সায়লির মুখ কাগজের মতো সাদা হয়ে গেল। সঞ্জয়জি ফোল্ডারটা খুললেন। চলুন প্রমাণগুলো দেখা যাক। এই আপনার মোবাইল, যা মঙ্গলজি ঠিক করার জন্য নিয়ে গিয়েছিলেন। টেকনিশিয়ান মনোজ পরব একটা লুকানো ফোল্ডার খুঁজে পান, ডকুমেন্ট ব্যাকআপ। তাতে কি ছিল? বড় স্ক্রিনে ছবি দেখানো হলো। আমার ডেবিট কার্ড, সিভিভি স্পষ্ট দেখা যাচ্ছে। সায়লি মুখ খুলল, আবার বন্ধ করল। মঙ্গলজির আধার, প্যান, পাসবুক, সম্পত্তির কাগজপত্র, আর একটা ভিডিও যেখানে মঙ্গলজি এটিএমে পিন টাইপ করছেন আর আপনি ইচ্ছে করে রেকর্ড করতে সাহায্য করছেন। আমি সিকিউরিটি ব্যাকআপের জন্য রেখেছিলাম। লুকানো ফোল্ডারে? রাহুলজি বললেন। আমার সামনে মিথ্যে বলবেন না। আপনার ফোনে স্ক্রিন মিরার প্রো, কল রেকর্ডার প্লাস আর জাল এসবিআই অ্যাপ আছে। এগুলো সবই আর্থিক জালিয়াতির হাতিয়ার। দিলীপ কাকা হতবাক হয়ে বললেন, সায়লি, এসব কি সত্যি? সায়লে চোখে জল চলে এলো। বাবা, আমি জানি না এসব কিভাবে এলো। কেউ হয়তো হ্যাক করেছে। আপনার হোয়াটসঅ্যাপ মেসেজগুলো কি হ্যাক হয়েছে? ইন্সপেক্টর নেহা প্রিন্ট আউট তুলে ধরলেন। অ্যাডভোকেট মালহোত্রার সাথে
পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে বানাবো যদি সে মানসিকভাবে অক্ষম হয়, এগুলো আপনার কথা। আর এগুলো রঞ্জিতের দেওয়া ব্যাংক স্টেটমেন্ট। 437টি লেনদেন, 21,47,000 টাকা, সব জাল অ্যাপ দিয়ে সায়লী পাটিলের এইচডিএফসি অ্যাকাউন্টে পৌঁছেছে, যার বর্তমান ব্যালেন্স 14,83,000 টাকা। রজনী কাকু কাঁদতে শুরু করলেন। সায়লী এবার সত্যি সত্যি কাঁদছিল। আমি বলতাম, আমাদের টাকার খুব দরকার ছিল, রোহানের মাইনেতে কুলোচ্ছিল না, আমি শুধু সাময়িকভাবে নিয়েছিলাম, ফেরত দিতাম। 16 মাস ধরে সাময়িকভাবে? সঞ্জয়জির গলা কঠোর হল। আর এই জাল মেডিকেল রিপোর্ট? তিনি কাগজটা তুললেন। ডক্টর কুলকার্নির, যাতে বলা হয়েছে ডিমেনশিয়া আছে। বিজয়জি বলুন। বিজয়জি বললেন যে সে তার কাছে এসেছিল, শাশুড়ির ডিমেনশিয়া আছে বলে ব্যাকডেটেড কাগজপত্র চেয়েছিল, আর তিনি প্রত্যাখ্যান করেছিলেন। আর আমি প্রথমবারের মতো কথা বললাম। আর তুমি আমার চায়ে ঘুমের ওষুধ মেশাচ্ছিলে, যাতে আমি বিভ্রান্ত আর অলস থাকি, আর সবাই ভাবে যে আমার ডিমেনশিয়া আছে। আমি ওষুধের রিপোর্টটা টেবিলের ওপর রাখলাম। সেই ঘরে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। দিলীপ কাকার চোখে জল ছিল। তুই এই কাজ করেছিস? সায়লীর আত্মপক্ষ সমর্থন পুরো ভেঙে পড়ল। সে এবার ভিকটিম সাজার চেষ্টা করল। আমি ভিকটিম, আপনারা আমাকে বুঝতে পারছেন না। আমাকে কেন যৌথ পরিবারে থাকতে বাধ্য করা হলো? মায়ের কাছে এত টাকা, আর আমরা সংগ্রাম করছিলাম। এটা আমারও অধিকার। রোহানের গলা প্রথমবারের মতো রাগে কেঁপে উঠল। আমার মাকে ওষুধ দেওয়া তোমার অধিকার ছিল? ওনার পরিচয় চুরি করা, ওনাকে পাগল প্রমাণ করা, এগুলো তোমার অধিকার? সায়লী ওর দিকে হতাশ হয়ে তাকিয়ে বলল, রোহান প্লিজ, আমি তোমার বউ, আরবের মা, আমার পক্ষ নাও। তুমি আমার বউ নও, তুমি একজন অপরাধী, যে আমার মাকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। ইন্সপেক্টর নেহা এগিয়ে এসে বললেন, শ্রীমতী সাইলি পাওয়ার, আপনার আইনি অবস্থানটা স্পষ্ট করে বলছি। আইপিসি 419, 420 প্রতারণা, 467 এবং 468 জালিয়াতি, 328 বিষ প্রয়োগ, 406 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, আইটি অ্যাক্ট 66C, 66D পরিচয় চুরি এবং অপরাধমূলক ষড়যন্ত্র, সব মিলিয়ে 7 থেকে 12 বছরের জেল এবং বড় অঙ্কের জরিমানা। সায়লীর মুখ হাঁ হয়ে গেল। কিন্তু সঞ্জয়জি বলে চললেন, তবে মঙ্গলজি একটা বিকল্প দিচ্ছেন, সেটেলমেন্ট, যার ফলে এখনই কোনো ক্রিমিনাল কেস চলবে না, তবে শর্তগুলো খুব কঠোর। সায়লী তৎক্ষণাৎ মাথা নাড়ল। আমি সেটেলমেন্ট করব, প্লিজ আমাকে জেলে পাঠাবেন না। শর্তগুলো শুনুন। 1, আপনি অবিলম্বে এইচডিএফসি অ্যাকাউন্ট থেকে 14,83,000 টাকা মঙ্গলজিকে ফেরত দেবেন, আজ এবং এখুনি। আপনার বাবা মা তাদের আওরঙ্গাবাদের বাড়ি বন্ধক রেখে বাকি 6-7 লক্ষ টাকা 90 দিনের মধ্যে ফেরত দেবেন। 3, বাকি টাকা 25,000 টাকার মাসিক কিস্তিতে শোধ করতে হবে। 4, আপনি সমস্ত অপরাধ স্বীকার করে একটা স্বীকারোক্তি লিখবেন। শর্ত লঙ্ঘন করলে এটা শাস্তিমূলক হবে। 5, 48 ঘন্টার মধ্যে এই বাড়ি ছাড়বেন, শুধু নিজের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে। 6, ডিভোর্স ফাইল করবেন, কোনো খোরপোশ বা সম্পত্তির অধিকার দাবি করতে পারবেন না। 7, আরবের সাথে শুধুমাত্র নজরদারির মধ্যে দেখা করতে পারবেন, মঙ্গলজির উপস্থিতিতে, 48 ঘন্টার নোটিসে। 8, ওই দেখার সময় ছাড়া মঙ্গলজির সাথে কোনো যোগাযোগ নয়। 9, কোনো শর্ত ভাঙলে অবিলম্বে এফআইআর দায়ের হবে এবং স্বীকারোক্তিটা প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। 10, এফআইআর রেকর্ড করা হবে, কিন্তু যতক্ষণ শর্ত মানবেন আপনাকে গ্রেপ্তার করা হবে না। সায়লী মাথা নিচু করে শুনল। প্রতিটি শর্ত ওর কফিনে পেরেক ঠুকছিল। আমি রাজি। কাগজপত্র আগে থেকেই তৈরি ছিল। আইনজীবী সব বুঝিয়ে দিলেন। সায়লী কাঁপা হাতে সই করল। স্বীকারোক্তি, সেটেলমেন্ট, ডিভোর্সের নোটিস। সেই সন্ধ্যায় সায়লী সবার সামনে 14,83,000 টাকা ট্রান্সফার করল। দিলীপ কাকা ও রজনী কাকু বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তাদের চোখে লজ্জা ছিল, কিন্তু সততাও ছিল। সায়লীকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। সে ওর বাবা মায়ের সাথে চলে গেল। রোহান পুরোপুরি ভেঙে পড়েছিল। সেই রাতে সে নিজের বিয়ে, নিজের ছেলের ভাঙা সংসার, নিজের অন্ধত্ব, এইসব কথা ভেবে খুব কাঁদল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি এত অন্ধ কিভাবে ছিলাম? আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। বাবা,
ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, আর কিছু মানুষ খুব ভালো মুখোশ পরে থাকে। 4 মাস হয়ে গেছে। আজ আমি কোথরুদ কমিউনিটি সেন্টারে দাঁড়িয়ে আছি। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে সিলভার শিল্ড বসে, আমার শুরু করা প্রবীণ নাগরিকদের একটি সহায়তা গোষ্ঠী। আজ 20 জন এসেছেন, সবাই ডিজিটাল ফ্রডের শিকার। আর সায়লি? ডিভোর্স চূড়ান্ত হয়ে গেছে। সে আওরঙ্গাবাদে বাবা মায়ের কাছে থাকে। তার সাথে কোনো যোগাযোগ নেই। তার বুটিকও বন্ধ হয়ে গেছে। কেউ বলে সে অনুতপ্ত, আবার কেউ বলে সে শুধু ধরা পড়ার জন্য অনুতপ্ত। আমি জানি না, আমি জানতেও চাই না। ন্যায় বিচার পেয়েছি, শিক্ষা পেয়েছি, একটা কমিউনিটি তৈরি হয়েছে। আজ সকালে পুনে পুলিশ সাইবার সেল থেকে ইমেল এসেছে। তারা আমাকে তাদের সচেতনতা প্রচারণায় যুক্ত করতে চায়। স্কুল কলেজে গিয়ে কথা বলতে হবে। আমি হ্যাঁ বলেছি, কারণ এখন আমার লক্ষ্য শুধু টাকা ফেরত পাওয়া নয়, অন্যদের বাঁচানো, শিক্ষিত করা, তাদের ক্ষমতায়ন করা। আমি প্রতিদিন 3-4টে ইমেল পাই। মঙ্গলজি, আমার সাথেও এমন হচ্ছে, সাহায্য করুন। আমি খুব ভয়ে আছি, আর আমি প্রত্যেককে উত্তর দিই, কারণ আমি জানি ওই ধাক্কাটা কেমন, ওই বিশ্বাসঘাতকতাটা কেমন, যখন নিজের মানুষই নিজেকে ধ্বংস করে দেয়, সেই অনুভূতিটা কেমন। কিন্তু আমি এটাও জানি যে আপনি একা নন, আপনি অসহায় নন, আর আপনি ন্যায় বিচার পাওয়ার যোগ্য। আজ একটা ওয়েবিনার আছে, ডিজিটাল যুগে প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা। আমি প্রধান বক্তা। আমি আমার ল্যাপটপ খুলি। প্রথম স্লাইড, আমি মঙ্গল পাওয়ার, বয়স 62, অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার এবং একজন জীবন্ত ভিকটিম। সেই দিনের কথা আজও মনে পড়ে, যখন আমি সায়লির ফোনটা তুলেছিলাম, যখন মনোজ আমাকে সতর্ক করেছিল, যখন আমার পৃথিবীটা ধসে পড়েছিল। কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি, শক্ত, স্বাধীন এবং ক্ষমতাবান। কারণ আমি শিখেছি, বিশ্বাস করুন, কিন্তু যাচাই করে নিন। আর্থিক তথ্য কখনো কারো সাথে শেয়ার করবেন না, এমনকি পরিবারের সাথেও না। ওটিপি কখনো কাউকে ফরওয়ার্ড করবেন না। কাউকে আপনার ফোনে সিকিউরিটি আপডেট করতে দেবেন না। প্রতিটি লেনদেন লিখে রাখুন। সন্দেহজনক কিছু মনে হলে চুপ করে থাকবেন না, চেক করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সাহায্য চান। কমিউনিটি তৈরি করুন, আওয়াজ তুলুন। বয়স শুধুমাত্র একটা সংখ্যা, বুদ্ধিমত্তাই আসল। আর ন্যায় বিচার সবার অধিকার। এই গল্পটা যদি আপনাদের কিছু শিখিয়ে থাকে, তাহলে কমেন্টে লিখুন আমি সতর্ক, আর আপনাদের শহরের নামও লিখুন। ভিডিওটা লাইক করতে ভুলবেন না। এই ধরনের আরও সচেতনতামূলক গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।